হসপিটালে স্বস্তিক আর গীতার কাণ্ড দেখে অবাক হয়ে গেল কাব্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সাত্বিককে পেয়ে স্বপ্নাদেবী বলতে থাকে, তুমি যে এইভাবে আমার মেয়েকে ভালোবাসবে, আপন করে নেবে, এটা আমি ভাবতেই পারিনি। আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো বাবা। তুমি যেভাবে আমার মেয়েকে মেনে নিয়েছো তাতে আমি সত্যি খুব খুশি হয়েছি। আমি ভীষণ খুশি হয়েছি। আর হ্যাঁ, তুমি এভাবেই আমার মেয়ের পাশে থেকো। গিনি তো ফোনটা ধরে রেখেছিল। গিনি তার মায়ের সমস্ত কথাই শুনতে পায় আর বলে, মা একবার সাত্বিককে ফোনটা দেবে। আর তারপরেই সাত্বিককে ফোনটা দিয়ে দেয় স্বপ্নাদেবী। সাত্বিককে তখন গিনি বলে, আই লাভ ইউ সাত্বিক, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। তোমার ভালোবাসা পাওয়ার জন্য কত দিন বলো আমি অপেক্ষা করেছি। আজ যে তুমি আমাকে ভালোবাসার কথা বলেছ তার জন্য আমি খুবই খুশি। সামনে ছিল গীতা। স্নান করে আসার পরেই গীতা তার চুলগুলোকে ভালো করে আঁচড়াচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে এভাবে গীতাকে দেখার পরে চমকে গেছে সাত্বিক। আর তখনই গীতার দিকে তাকিয়ে সাত্বিক আই লাভ ইউ টু বলে গিনিকে, কিন্তু গিনি নাম উচ্চারণ করে না, যেটা দেখে নেয় স্বপ্নাদেবী। এরপর গিনি বলে, বিশ্বাস করো আমি খুব খুব খুশি, আমি রাখছি, হ্যাঁ পরে কথা বলবো, বলেই ফোনটা কেটে দেয়। তখনই সাত্বিক সেখান থেকে চলে যেতেই স্বপ্নাদেবী গীতাকে দেখে ভয় পেয়ে যায়। গীতা তখন বলে, কি হলো আবার, তুমি এমন করছো কেন বলো। আর তখনই স্বপ্নাদেবী বলে, জানিস তো বুকের মধ্যেটা কেমন ছ্যাদ করে উঠল, কারণ গিনি ফোন করেছিল। গিনি ভালোবাসার কথা বলছিল সাত্বিককে। তো সাত্বিকও কী সব লাভ ইউ ফাভ ইউ বলছিল, কিন্তু গিনিকে ভালোবাসার কথা বলছিল ঠিকই, তোর দিকে তাকিয়ে। আর যেভাবে তাকিয়েছিল তোর দিকে, সেটা দেখার পর আমার মনে হলো ও যেন তোকে উদ্দেশ্য করেই কথাটা বলতে চেয়েছে। তখনই গীতা বলে, মা তোমার মুখে কি কিছুই আটকায় না, চুপ করো চুপ করো, এই সমস্ত কথা আর বলো না, আমার একদমই ভালো লাগছে না, বুঝতে পেরেছো? এ সমস্ত কথা বলে কোনো লাভ নেই, বলেই চলে যায়। তার মধ্যেই পদ্ম বাজার করে নিয়ে ফিরছিল। পদ্মকে রাস্তায় দাঁড় করিয়ে দেয় ভজন। আর পদ্ম তখন বলে, কি ব্যাপার, পথ আটকালেন যে? ভজন তখন বলে, তোর সাথে অনেক কথা আছে, সেই জন্যই তো পথ আটকালাম। আর করিস তো পরিচারিকার কাজ, আবার এত ব্যস্ততা কিসের রে? দাঁড়া, তোর সাথে একজন কথা বলবে। এর মধ্যেই গাড়ির ভেতর থেকে অগ্নিজিৎ মুখার্জি নেমে আসে আর বলে, পদ্ম শুনলাম তুই নাকি কৃপানের কাছে গিয়েছিলিস, কৃপানকে ভালোবাসার কথা বলেছিস। তুই কৃপানকে ভালোবাসিস? তাহলে তো বলবো কৃপানের এখানে বেরিয়ে আসাটা দরকার। কৃপান বেরিয়ে আসলেই ও তোকে বিয়ে করতে পারবে, তোকে স্ত্রীর সম্মান দিতে পারবে। তুই সেটা চাস না বল? কিরে পদ্ম, হ্যাঁ একবার একটু তুই গন্ডগোল করে ফেলেছিস ঠিকই, কিন্তু তোর এই ভুল শোধরানোর সময় এসে গেছে। তুই চাইলেই তোর ভুল শুধরে নিতে পারবি। কি করে জানিস? আমি উচ্চ আদালতে অ্যাপিল করছি, তুই কিন্তু সেখানে যাবি না, কথাটা মনে থাকবে তো? এরপর পদ্ম বলে, বড়বাবু এসব কথা আপনি আমাকে বলছেন কেন? অগ্নিজিৎ মুখার্জি বলে, কথাটা তো বলতে হবে। আরে বাবা, তোকে কথাটা বলবো না তো আর কাকেই বা বলবো? দেখ, আমি তো তোকে খুব ভালো মতন চিনি। তুই যখন কৃপানকে ভালোই বেসে ফেলেছিস, তাহলে অসুবিধার কি আছে? কৃপান আর তুই না হয় একসাথে ঘর সংসার করলি। কৃপানকে তাহলে আগে ছাড়াতে হবে, সেই জন্যই বলছি তোর সাহায্যটা আমার খুব দরকার রে পদ্ম। ভজন তখন বলে, এনে কথা বল। তখন পদ্ম বলে, কার সাথে কথা বলবো? ভজন বলে, আরে ধরই না ফোনটা, কথা বল। এরপরে জেলের ভেতর থেকে বসে কৃপান ফোন করেছে পদ্মকে আর বলে, পদ্ম পদ্ম আমি বাইরে বেরোতে চাই, আমি যেই ভুলগুলো করেছি সেগুলো শুধরে নিতে চাই। পদ্ম, তোকে একটা কথা বলা হয়নি, বলবো? পদ্ম বলে, কি কথা? কৃপান বলে, আই লাভ ইউ, আমি তোকে খুব ভালোবাসি, হ্যাঁ রে, আই রিয়েলি লাভ ইউ। আর এটা শোনার পরে চমকে গেছে পদ্ম। আর অন্যদিকে বড়বাবু সমস্ত ঘটনাটা দেখে ফেলে। আর বড়বাবু সবটা দেখে ফেলে ফোন করেছে অগ্নিকন্যাকে আর বলে, অগ্নিকন্যা একটা ব্যাপার হয়েছে। এই পদ্মরানী দাস আর ভজন মিত্তির অগ্নিজিৎ মুখার্জি তিনজন মিলে কথা বলতে থাকে। বুঝতে পারছেন তো, সর্ষের মধ্যে ভূতটা কিন্তু আবার উদয় হয়ে গেছে। তাই যা করার এবারে আপনাকে ঝটপট করে ফেলতে হবে, নাহলে কিন্তু হাতের বাইরে বেরিয়ে যাবে কেসটা। গীতা বুঝে যায় তাকে কি করতে হবে। অন্যদিকে দেখা যায় যে জাগৃতি আর রাকা দুজন মিলেই চলে এসেছে গয়না নিয়ে। ঠাম্মি তখন বলে, বৌমা শুনলাম তুমি নাকি ব্যাংকে গিয়েছিলে গয়না আনতে, তাই? তখনই জাগৃতি বলে, হ্যাঁ, স্বস্তিকের সাথে কাব্যর বিয়ে হলে গয়নাগুলো তো লাগবেই মা, তাই জন্যই গয়নাগুলো আনতে গিয়েছিলাম। ঠাম্মি তখন বলে, ভুল করছো, তুমি সম্পূর্ণ ভুল করছো বৌমা।
কাব্য এই গয়না পরবে না, এই গয়নার শুধু গীতার অধিকার আছে। কাব্য এই গয়না পরে এই গয়নার ভার সামলাতে পারবে না। তাই বলছি বৃথা চেষ্টা করো না, এই গয়নাগুলো শুধুমাত্র গীতার জন্য। কেন বুঝতে পারছো না? স্বস্তিকের সাথে গীতার বিয়েটাই হবে, আর গীতার বিয়ে হয়ে রয়েছে, তাই এই জন্য ওদেরকে তুমি চাইলেও আলাদা করতে পারবে না বৌমা। জাগৃতি তখন বলে, মা আপনি যাই বলুন না কেন, গীতা এই বাড়িতে আসবে না, গীতা কোনোভাবে এই বাড়িতে আসবে না, আর তার ব্যবস্থা করব আমি। হ্যাঁ, ঠাম্মি বলে চাইলেও আটকাতে পারবে না। আমার তো মনে হয় তুমি এবার দেখো চেষ্টা করে, ভালো থাকতে তোমরা জানো না সেটা বোঝাই যায়। এর মধ্যেই জাগৃতি বলে, আপনি জানেন তো, তাহলেই হবে। অন্যদিকে কোর্টে গীতা আর অগ্নিজিৎ মুখার্জি মুখোমুখি হয়, সাথে ভজন রয়েছে। এরপর গীতা পথ আটকাতেই অগ্নিজিৎ মুখার্জি বলে, কি ব্যাপার, পথ আটকালে কেন? গীতা তখন বলে, কি করব বলুন, আপনি যে ঘটকালিটা কবে থেকে করছেন সেটা আমি জানতে চাই। তবে ঘটকালিটা আপনি করেছেন না ভজন মিত্তি? শোনার পরে অগ্নিজিৎ মুখার্জি বলে, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? অগ্নিজিৎ মুখার্জিকে গীতা বলে, একটা সিম্পল কথা, পদ্মর সাথে কৃপানের বিয়ে দিতে চাইছেন কেন আপনি? হ্যাঁ, আবার আবার সেই গেম খেলতে শুরু করেছেন। কৃপান একটা ক্রিমিনাল, সেই কথা কিন্তু পদ্ম ভুলে যায়নি, আপনি হয়তো ভুলে যেতেই পারেন। অগ্নিজিৎ মুখার্জি বলে, মুখ সামলে কথা বলো, না হলে কিন্তু খারাপ হবে। এরপর অগ্নিজিৎ মুখার্জি ভজনকে বলে, ভজন চলো এখান থেকে। অগ্নিজিৎ মুখার্জি চলে যেতে গীতা আবারও পদ্মাটকে বলে, দাঁড়ান, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছেন? পদ্ম এখানে উপস্থিত হচ্ছে, পদ্ম এগিয়ে আয়। পদ্ম এগিয়ে আসতেই ভজন ভয় পেয়ে যায়। আর গীতা তখন বলে, কি ভজন মিত্তির? জেলের মধ্যে থেকে কৃপানকে ফোন দেওয়া হয়েছে, আর সেই ফোনে ফোন করছে আপনার ফোনে, তারপর পদ্ম কথা বলছে, ব্যাপারটা কি বলুন তো? পদ্ম কৃপানকে বিয়ে করবে না, এটা আপনাদের আরও একটা চাল, সেটা পদ্ম জেনে গেছে। বুঝতে পেরেছেন আমার কথাটা? তখন ভজন বলে, এই গীতা, বড্ড বেশি কথা বলছিস কিন্তু তুই। এর মধ্যেই গীতা 101 টাকা হাতে দিয়ে দিচ্ছে অগ্নিজিৎ মুখার্জির, আর বলে, রাখুন এই টাকাটা, ঘটকালি করবার জন্য অগ্রিম টাকা দিয়ে গেলাম। আর তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতা। তখন ভজন এগিয়ে আসতেই ভজনকে হাত দিয়ে থামিয়ে দেয় গীতা, আর বলে, একদম না, এখানে কোনোভাবে হাত তোলাতুলি হবে না, বরং আপনি যদি একটা মেয়ের গায়ে হাত দেয় তাহলে কি হবে বুঝতে পারছেন তো? সাথে বড়বাবু রয়েছে, কোর্ট রয়েছে, সেকশন শুরু হয়ে যাবে, তখন কিন্তু আপনি নিজেকে চাইলেও বাঁচাতে পারবেন না ভজন মিত্তির। এরপর ভজন একটু সমঝে যায় আর বলে, বড্ড বাড়াবাড়ি করছিস তুই, এর একটা হিসাব তো নিতেই হবে। গীতা তখন বলে, তাই নাকি? আমিও দেখতে চাই যে আপনি কি হিসাব নিতে পারেন। এরপর গীতা সব কিছু মিটিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে চলে যায়। গীতা খুব করে চাইছে যাতে স্বস্তিক নিজের পায়ে হাঁটতে পারে। এরপর স্বস্তিককে নিয়ে করিডোরে হাঁটতে শুরু করে, আর গীতা বলে, আসুন আমার কাছে আসুন, আসুন এগিয়ে আসুন, পারবেন আপনি, আপনাকে হাঁটতেই হবে। এরপর স্বস্তিক বলে, আমি পারবো না লেডি সালমান খান, আমি পারবো না। কিন্তু গীতা বলে, আপনাকে পারতেই হবে, এগিয়ে আসুন। তার মধ্যেই কাব্য চলে এসেছে হসপিটালে। কাব্য গীতা আর স্বস্তিকের এই দৃশ্য দেখার পর জাস্ট অবাক হয়ে যায়।